খুব ধীর পায়ে হাঁটার সময়ে অপরিচিত একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। গুনগুন। ভ্রুকুসকে গুনগুন ডান পাশের রাস্তায় তাকালো। চারপাশে তখন চেরি ফুল ঝরছে, সাথে হালকা বাতাস বইছে। সমুদ্রকে এখানে দেখে যে সে যার পরনায় অবাক হয়ে তাকিয়ে আছে। সমুদ্র হাসি মুখে সামনে এসে দাঁড়ালো, তার চোখে মুখে কোনো বিস্ময় নেই। গুনগুন নিজেই অস্ফুট স্বরে বলল, আপনি হ্যাঁ, অবাক হয়েছেন? অবাক হওয়াটাই কি স্বাভাবিক না? তা অবশ্যই ঠিক। বাসা যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনি এখানে? আমি অনেক আগেই জাপানে এসেছি জবের জন্য। আপনার আসার কথাও জানতাম, আম্মু বলছিলেন। ও, কিন্তু আন্টি তো আমাকে আপনার কথা কিছুই বলেনি। সমুদ্র ঠোঁট উল্টে বলল, কি জানি, যাই হোক। আপনার হাতে সময় আছে? তাহলে কোনো কফি শপে বসতাম। গুনগুন নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। বিদেশ বিভয়ে পরিচিত কারো সাথে এরকম আকস্মিক দেখা হওয়ায় কি মুখের উপর না করা যায়? সময় হবে? গুনগুনকে নিশ্চুপ থাকতে দেখে ফের জিজ্ঞেস করল সমুদ্র। গুনগুন আর না ভেবে বলল, হবে। ঠিক আছে। দুজনে মিলে খুব দূরে গেল না, পাশেই একটা কফি শপে গেল। দুদিন আগেও শিয়া আর হাসিবের সাথে এই কফি শপে এসেছিল সে। স্থান পরিচিত বলে অস্বস্তি হলো না গুনগুনের। কফি অর্ডার দিয়ে সমুদ্র জিজ্ঞেস করল, কতদিন হলো এসেছেন? 1 মাস হয়নি এখনো। ও আচ্ছা। কোথায় থাকছেন? এখনো মামার বাসায় আছি। সবকিছু তো ঠিকঠাক? সবকিছু বলতে? ভার্সিটি, থাকার জায়গা, সম্পর্ক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম 1 বছরের মধ্যে যত দ্রুত সম্ভব প্রণয়কে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু ও এখন আবার জেদ ধরেছে। 1.5-2 বছরের মতো লাগবে ওর আসতে। কেন? দেশে যে আমাদের রেস্টুরেন্টে বিজনেস আছে, ওটা পুরোপুরি দাঁড় করাবে আগে। তারপর মাসুদ ভাই আর কুলসুম আপাকে বুঝিয়ে দিয়ে চলে আসবে। ও, আইডিয়া তো খারাপ না। তো অপেক্ষা যে কষ্টের হয়। তা অবশ্যই মন্দ বলেননি। অনেক ভালোবাসেন মনে হচ্ছে। গুনগুন মুখে উত্তর দিল না, মৃদু হাসল শুধু। ওয়েটার এসে কফি দিয়ে যাওয়ার পর গুনগুন বলল, আপনার খবর বলুন। কফির কাপে চুমুক দিয়ে সমুদ্র নিজের ব্যাপারে বলছিল, আর চোখে দেখছিল গুনগুনের নির্লিপ্ত মুখটা। গুনগুন চেষ্টা করছিল মনোযোগ দিয়ে কথা শোনার, কিন্তু পারছিল না। প্রণয়কে ছাড়া কোনো ছেলে মানুষের সাথেই সময় নিয়ে কথা বলতে, আড্ডা দিতে ওর ভালো লাগে না। সমুদ্র যখন কথায় বিরতি নিয়েছে, ঠিক তখনই সুযোগ বুঝে গুনগুন হাত ঘড়িতে সময় দেখল। ব্যস্ততার বাহানা দিয়ে বলল, এখন আমাকে উঠতে হবে ভাইয়া। মামি নয়তো পরে দুশ্চিন্তা করবে। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। গুনগুন বিল দিতে গেলে সমুদ্র বাধা দিয়ে বলল, পাগল আপনি? আমি দিচ্ছি। আমি দিলেই বা কি সমস্যা? অনেক সমস্যা। আপনি এখনও স্টুডেন্ট। তাছাড়া কফি অফার তো আমি দিয়েছিলাম। গুনগুন আর কিছু বলল না। কফি শপ থেকে বের হয়ে সমুদ্র বলল, আমাদের কি আবার দেখা হতে পারে? গুনগুন ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, খুব সম্ভবত না। প্রণয় যদি জানে তাহলে খুব কষ্ট পাবে। আজ যে দেখা হয়েছে আমাদের, এটা অবশ্য আমি নিজেই ওকে বলে দেব। কিন্তু দেখা হওয়াটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে ও ভীষণ কষ্ট পাবে। আর আমি নিজেও এমন কিছু চাই না। তবে আপনার সাথে আজ দেখা হয়ে ভালোই লাগলো। সমুদ্রের কিছুটা খারাপ লাগলেও সে তা মুখে প্রকাশ করল না। উপরন্ত সে নিজেও মুচকি হেসে বলল, ঠিক আছে, সমস্যা নেই। আসছি তাহলে। ভালো থাকবেন। আপনিও। গুনগুন বাড়ির পথে হাঁটা দেওয়ার পর সমুদ্র উল্টো পথে হাঁটা শুরু করেছে। প্রথম থেকে রিজেকশনটা খুব গায়ে লাগলেও পরে মাথা ঠান্ডা হওয়ার পর বিষয়টা ভেবে ভালো লেগেছে সমুদ্রের কাছে। ভালোবাসা তো আসলে এমনই হওয়া উচিত। প্রণয় একগাদা বই খাতা নিয়ে রুমে বসে আছে। আগামী মাসে ওর মিড টার্ম পরীক্ষা, ভালো রেজাল্ট করা জরুরি। গুনগুন দেশ ছাড়ার আগে থেকেই প্রণয় তার আগের ভার্সিটিতে খোঁজ খবর নিয়ে আবার সেমিস্টার শুরু করেছিল। 3টা সেমিস্টার বাকি ছিল। তখন ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা না থাকলেও এখন আছে। প্রণয় তো আর গুনগুনের স্বপ্ন ভাঙতে পারত না, তাই ওর সাথে সাথে নিজেও আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে টার্গেট নিয়ে রেখেছিল স্পাউন্স ভিসায় জাপান গেলেও গ্র্যাজুয়েশন শেষ করেই যাবে। তারপর ওখানে গিয়ে জব করার পাশাপাশি সম্ভব হলে মাস্টার্সটাও করে ফেলবে। গুনগুনের ওপর যেমন সে নির্ভরশীল হয়ে থাকবে না, তেমনি গুনগুনের কষ্ট হবে এমন কোনো কাজও করতে দেবে না। এত কিছু মাথায় রেখেই সে পুনরায় পড়াশোনা শুরু করেছে।
প্রণয়ের এই সিদ্ধান্তে সব থেকে বেশি খুশি হয়েছে কুলসুম। ওকে ফুল মানসিক সাপোর্ট দিচ্ছে। অন্যদিকে মাসুদের সাপোর্টও কম না। প্রণয়ের অবর্তমানে সে একাই পুরো রেস্টুরেন্টের দেখভাল করে। তবে এই যে প্রণয় এত কষ্ট করছে এর কিছুই গুনগুন এখনো জানে না। সামনে গিয়ে একেবারে সারপ্রাইজ দেবে। গুনগুনের চমকে যাওয়া হাসি হাসি মুখটা সামনে থেকে দেখতে চায় প্রণয়। তাই সে বিজনেসের অজুহাত দিয়ে জাপানে যাওয়ার সময়টা পেছাচ্ছে। এতে দূরত্বের সময়টুকু দীর্ঘ হলেও ফলটা যে মিষ্টি হবে তাও প্রণয় খুব ভালো করেই জানে। পড়ার সময় গুনগুনের কথা আবার মনে পড়ে গেল প্রণয়ের। ফোন করবে কিনা ভাবছিল যখন, গুনগুন নিজেই তখন ফোন করলো। বইগুলো বন্ধ করে সরিয়ে রেখে রিসিভ করলো প্রণয়। ওপাশ থেকে গুনগুন হাসি মাখা মুখে বলল। কেমন আছেন? প্রণয় রহস্য করে বলল। যেমন আপনি আছেন। বিরহে। প্রণয় চোখ দুটো ছোট ছোট করে বলল। তোমার থেকে অধিক বিরহে আমি পড়ছি। ভালো যখন বেসেছেন তখন বিরহের অনলে পড়বেন না, তা কি হয়? তোমার জন্য সব অনলে পড়তে রাজি। খুব না? খুব। শোনো, কি? তোমাকে একটা চুমু খেতে ইচ্ছে করছে। গুনগুন মুখ থেকে হেসে ফেলল, লজ্জা পেয়ে বলল। ইচ্ছে করলেই বা এখন উপায় কি? তবে চাইলে একটা উড়ন্ত চুমু দিতে পারেন। প্রণয় শার্টের কলার পেছনের দিকে টেনে নিয়ে বলল। শুধু উড়ন্ত চুমু কেন, ঘুমন্ত চুমু, দুরন্ত চুমু সব দেব। গুনগুন হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে হাসে। প্রণয় মুগ্ধ হয়ে দেখছে সেই হাসি। ল্যাপটপের স্ক্রিনে গুনগুনের হাস্যরত মুখটার উপর হাত বুলালো আলতো করে। হাসি থামিয়ে গুনগুন বলল। আপনি কি সমুদ্র ভাইকে চেনেন? সমুদ্রকে? আরে সেলিয়ানটির ছেলে। আমরা যে বাসায় থাকতাম ওই বাসার বাড়িওয়ালার ছেলে। ও, দেখেছিলাম কয়েকবার অনেক আগে। কেন? সে তো জাপানে থাকে। তুমি জানলে কি করে? আজ দেখা হয়েছিল। পরে? পরে পাশের একটা কফি শপে গিয়েছিলাম, কিছুক্ষণ কথা হয়েছে। প্রণয়ের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। ম্লান মুখে বলল। ও। আপনি কি মন খারাপ করলেন? না। মনে হচ্ছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে প্রণয় বলল। শোনো গুনগুন, আজ থেকে একটা কথা মনে রাখবে। তোমার জীবনে কেউ আসুক, কেউ তোমাকে পছন্দ করুক, কেউ প্রপোজ করুক, এসব আমাকে আর বলার দরকার নেই। কেন এমন বলছেন? কারণ একটু থামলো প্রণয়, তারপর বলল। এসব শুনলে আমার ভেতরটা অদ্ভুতভাবে ভেঙে যায়। বুকটা কেমন যেন করে ওঠে, সহ্য করতে পারি না। কিন্তু আপনাকে না বলে তো আমারই বেশি কষ্ট হবে, নিজেকে খুব অপরাধী মনে হবে। আর আমি ওনাকে স্পষ্ট বলেছি আমি আর দেখা করব না। কেন বললে না দেখা করার কথা? কারণ আপনি কষ্ট পাবেন। আপনার কষ্টটা আমি সহ্য করতে পারবো না। তুমি কেন নিজের চারপাশটা এত সীমাবদ্ধ করে রাখছো? ছেলে ক্লাসমেটদের সাথেও মেশো না, পরিচিত কারোর সাথেও না, কেন? সব অনুভূতি কি ব্যাখ্যা হয়? জানেন না, কিছু অনুভূতি শুধু অনুভব করার জন্যই সৃষ্টি হয়। তবুও সবাইকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ কেন? কারণ আমি, আমার ছোট্ট পৃথিবীতে জায়গা আছে শুধুমাত্র একজনের জন্য, আর সে হচ্ছেন আপনি। সময়কে কিভাবে ব্যাখ্যা করা যায়, কোন শব্দ দিয়ে এর সঠিক উত্তর প্রণয়ের কাছে নেই। গত 1.5 বছর তার কাছে সময়ের আরেক নাম ছিল দুঃখ, কষ্ট ও অপেক্ষা। কিন্তু আজ তার কাছে সময়ের আরেক নাম আনন্দ ও অপেক্ষার ফল। এই 1.5 বছর প্রণয় নিজের সাথে যুদ্ধ করেছে। মনকে নানান রকমভাবে বুঝিয়েছে, নিজেকে গুনগুনের জন্য প্রস্তুত করেছে। বেশি বেশি কোর্স নিয়ে অনার্স শেষ করেছে। এর পাশাপাশি সে আরেকটা কাজ করেছে, ওদের রেস্টুরেন্টের বিজনেসটাও আরও বড় করেছে। এখন এই রেস্টুরেন্টের পুরো দায়িত্ব মাসুদ ও কুলসুমের ওপর। প্রণয় দুজনকেই সব বুঝিয়ে দিয়েছে। মাসুদ বসে আছে প্রণয়ের ঘরের একটা চেয়ারে। জানালার পাশে বসেছে বিধায় হালকা অকৃত্রিম বাতাসও টের পাচ্ছে। কুলসুম প্রণয়ের লাগেজগুলো শেষবারের মতো চেক করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। সব লাগেজ চেক করা শেষ হলে কুলসুম বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। প্রণয়, সব চেক দিয়ে দিয়েছি আমি, সব ঠিকঠাক আছে। প্রণয়ের সেদিকে কোনো হেলদোল নেই। সে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে জিজ্ঞেস করল। আগে দেখতো আমাকে ঠিকঠাক লাগছে কিনা। কুলসুম প্রণয়কে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল। হ্যাঁ, একদম পারফেক্ট। শার্ট ঠিক আছে? হ্যাঁ। গুনগুন বলেছিল সাদা শার্টে নাকি আমাকে বেশি সুন্দর লাগে, হ্যান্ডসাম লাগে। এর জন্য আজ সাদা শার্ট পরেছিস? একদম ঠিক ধরেছিস। ওর কি আজ আর তোর শার্ট দেখার সময় থাকবে? কেন থাকবে না? তোকে দেখেই তো কুল পাবে না। প্রণয় একটু লজ্জা পেয়ে গেল, মাঝে দাঁড়ানোর ভঙ্গিতে বলল। যা।
কুলসুম শব্দ করে হেসে উঠল। বিপ্লব এলো তখন বাসায়। সে গিয়েছিল গাড়ি ঠিক করতে, এসে জিজ্ঞেস করল। রেডি? প্রণয় শার্টের হাতা গুটিয়ে বলল। অলমোস্ট ডান। বিপ্লব এরপর কুলসুমের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। প্রণয় আয়নায় মাসুদের দিকে তাকালো। প্রণয়ের ফ্লাইটের ডেট জানার পর থেকেই মাসুদ বেশিরভাগ সময় এমন মনমরা হয়ে থাকে। অবশ্য এটাই তো খুব স্বাভাবিক। ওর প্রাণপ্রিয় বন্ধু একেবারের জন্য দেশ ছাড়ছে বলে কথা। আবার কবে আসবে, কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। প্রণয়ের আজ ফ্লাইট বলে পমিলা বেগম গতকাল রাতে ছেলের বাসায় চলে এসেছিলেন। এখন তিনি নাস্তা বানাচ্ছেন। প্রণয়কে জলদি রেডি হতে বলে কুলসুম রান্নাঘরে গেল পমিলা বেগমের কাছে। বিপ্লব গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। গায়ের পারফিউম স্প্রে করতে করতে মাসুদকে প্রণয় জিজ্ঞেস করল। এমন দেবদাসের মতো বসে আছিস কেন? মাসুদ নিরুত্তর। প্রণয় দীর্ঘশ্বাস নিল। পারফিউমের বোতলটা ড্রেসিং টেবিলের উপর রেখে আরেকটা চেয়ার নিয়ে মাসুদের পাশে বসলো। বলল, এভাবে মন খারাপ করে থাকলে হবে? আবার মন খারাপ না, আমি ঠিক আছি। আবারে নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। উদাস ও ভারী কণ্ঠে বলল মাসুদ। তা বললে হয় নাকি? তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তোর মন খারাপ দেখলে তো আমারও মন খারাপ লাগে। মাসুদ আরেকটু নরম হলেও প্রণয়ের দিকে তাকিয়ে বলল, তুই গুনগুনের জন্য এই পর্যন্ত যত কিছু স্যাক্রিফাইস করলি তা কি কোনো স্বামী করে? গুনগুন তোর জন্য করছে। প্রণয় হেসে বলল, ধুর বোকা, হিসেব করে কি ভালোবাসা পরিমাপ করা যায় নাকি? আমি ওর জন্য কি কি করেছি, ও আমার জন্য কি কি করেছে, এইসব হিসাব যদি মেলাতে যাই তাহলে সম্পর্কটা আর শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা কখনো ভালোবাসা হতে পারে না। তাইলে ভালোবাসা কি? ভালোবাসা হলো আশাহীনভাবে ভালোবেসে যাওয়া। ওই পাশের মানুষটা আমার জন্য কি করছে, কতটুকু করছে তা আমার দেখার প্রয়োজন নেই। আমার মনে ওর জন্য যতটা ভালোবাসা জমা আছে আমি ততটাই ভালোবেসে যাব পাগলের মতো, কোনো রকম আশা ছাড়াই। ওর মুখের হাসির জন্য আমার যত কিছু ছাড়তে হয় আমি ছাড়বো। এর জন্য না কখনো ওকে প্রশ্ন করব, আর না নিজেকে। আমার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আমি স্বার্থহীনভাবে ভালোবাসি। গুনগুন যদি কখনো আমাকে ছেড়েও যেত, তবু আমি ওকে কোনো প্রশ্ন করতাম না। ওকে প্রশ্ন করা মানে আমার অস্তিত্বকে প্রশ্ন করা। তাছাড়া যে থাকতে চাইবে না তাকে কখনো জোর করেও রাখা উচিত নয়। মাসুদ তাকিয়ে আছে। প্রণয় হেসে বলল, তাছাড়া গুনগুনও কিন্তু আমার জন্য কম স্যাক্রিফাইস করেনি মাসুদ। ওর মধ্যে কি কমতি ছিল? চাইলেই তো আমার থেকে বেটার কাউকে বিয়ে করতে পারতো। আমাকে ভালো না বেসেও ও ওর পরিবার ছেড়েছে, আমার মতো বখাটে ছেলেকে ভালোবেসেছে। এক জীবনে আমার মতো ছন্ন ছাড়া ছেলের জন্য এর চেয়ে বেশি আর কি বা দরকার ছিল বলতো? গুনগুন যদি আমার জীবনে না আসতো, কখনো আমার মাথায় হয়তো ফ্যামিলি টাইপ চিন্তাভাবনা আসতো না। জীবনকে গুছানোর তাগিদ থাকতো না। আমার যে ক্যারিয়ার গড়তে হবে এই চিন্তাও কখনো মাথায় আসতো না। একমাত্র ওর জন্যই আমি গ্র্যাজুয়েশন শেষ করার ইচ্ছে শক্তি খুঁজে পেয়েছি। তাছাড়া তোরা যা না দেখেছিস তা আমি দেখেছি। আমি দেখেছি আমার গুনগুন কিভাবে চোখের নিচে কালি পড়া মুখটা নিয়ে আমার সাথে হেসে হেসে কথা বলে। আমি দেখেছি আমার গুনগুন কথা বলার মাঝেই কান্না লুকাতে কাজের বাহানা, মামি ডাকার বাহানা দিয়ে ক্যামেরার সামনে থেকে সরে যেত। ওর চোখের পানি ভাষা আমি বুঝি মাসুদ, যেটা তোরা বুঝিস না। আমি তো এতটুকু কখনো আশা করিনি, কিন্তু আল্লাহ তাও আমাকে দুহাত ভরে দিয়েছে, গুনগুনকে দিয়েছে। মাসুদ মুস্কি হাসল। প্রণয়ের কাঁধে হাত রেখে বলল, তোর ভালোবাসা পরিমাপ করার সাধ্য আমার নাই। সারা জীবন এমন করে দুজন দুজনের ভালোবাসা যা, দোয়া করি। প্রণয় হেসে মাসুদকে জড়িয়ে ধরল। বলল, তুইও সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়েই আমার জীবনে থেকে যা। আমি তো থাকবই। তুই ছাড়া আমার আর বন্ধু আছে কে? কেউ যেন নাও হয়। কুলসুম ওদেরকে খেতে যাওয়ার জন্য ডাক দিতে এসে বলল, বাহ বাহ, কত ভালোবাসা দুজনের। আগে আয়, খেয়ে নিবি, পরে আবার ফ্লাইটের জন্য দেরি হয়ে যাবে। গুনগুনের কয়েকদিন ধরে খুব পড়াশোনার চাপ যাচ্ছে। রাত জেগে অ্যাসাইনমেন্ট করা, প্রজেক্টের কাজ, দিনে ক্লাস সব মিলিয়ে সে দারুণ রকম ব্যস্ত। এই ব্যস্ততাও গিয়ে হার মানে প্রণয়ের কাছে। হাজার ব্যস্ততা থাকলেও মনটা হঠাৎ হঠাৎ উতলা হয়ে যায় প্রণয়কে একটু দেখার জন্য, কণ্ঠ শোনার জন্য। তখন তার মন ছুটে যাওয়াকে আর সে আটকে রাখতে পারে না। প্রণয়কে কল করে 2-3 মিনিট কথা বলে মনের তৃষ্ণা মেটায়। ক্লান্ত শরীর বিশ্রাম না পেলেও ক্লান্ত মন ঠিকই বিশ্রাম পায়। আজও তার শরীর ক্লান্ত, কিন্তু মনের আনন্দ সেই ক্লান্তির কাছে তুচ্ছ। কারণ প্রণয় আসছে বলে কথা। গুনগুন গোসল করে রেডি হচ্ছে। প্রণয়ের জন্য আজ সে শাড়ি পরেছে, পার্পেল কালার শাড়ির সাথে সাদা ব্লাউজ।
খুব হালকা সাজ। শিয়া তখন কফি নিয়ে এলো রুমে। গুনগুনের অর্ধেক সাজ দেখেই বলল। কি সুন্দর লাগছে তোমাকে। সলজ্জিত হেসে গুনগুন জবাব দিল। এখনো তো সাজ শেষই হলো না ভাবি। তবুও সুন্দর লাগছে, পরীর মতো। গুনগুন আবারও হাসল। শিয়া কফির মগ এগিয়ে দিয়ে বলল। নাও, এখন আবার কফি কেন? শরীর ছড়ছড়ে রাখবে, মন হালকা হবে। মন হালকা হবে না ভাবি, মনটা খুব অস্থির হয়ে আছে। খুশিতে উত্তেজনায় প্রণয়কে দেখার আগে আমি হার্ট অ্যাটাক না করে বসি। বালাই ষাট, এসব আবার কি ধরনের কথা গুনগুন? এমন কিছুই হবে না, অপেক্ষার ফল পেতে যাচ্ছ অবশেষে। হ্যাঁ ভাবি, আমার এটা ভেবেই আনন্দ হচ্ছে যে এখন থেকে আমরা একসাথে থাকবো। ওকে দেখে ঘুমোতে যাবো, আবার ওকে দেখে আমার ঘুম ভাঙবে সকালে। হাহাকার করা শূন্য বুকটাই পূর্ণতা পাবে আমার। এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুখের আর কি হতে পারে ভাবি? কথাগুলো বলতে বলতে গুনগুনের চোখে পানি চলে আসে। শিয়ার চোখ দুটো আর্দ্র হয়ে এলো। সে গুনগুনের মাথায় হাত বুলিয়ে বলল। তুমি খুব মিষ্টি, মানতেই হবে যে প্রণয় খুব ভাগ্য করে তোমাকে পেয়েছে। এতদিন তো সে ভাগ্যবান ব্যক্তিটাকে শুধু ছবিতে আর ভিডিও কলে দেখে এসেছি, আজ বাস্তবে দেখব। গুনগুন আঙুলের ডগা দিয়ে চোখ মুছল, সাথে মুচকি হাসল সে। বিমানটা রানওয়েতে নামার সাথে সাথে প্রণয়ের বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে লাগলো। ১.৫ বছর সময়টা খুব বড় না, কিন্তু গুনগুনকে ছাড়া কাটানো প্রতিটা দিন যেন আলাদা করে ভারী ছিল। এয়ারপোর্টে ভিড় পেরিয়ে যখন সে বের হওয়ার গেটের কাছে এলো, তখন তার চোখ দুটো একজনকেই খুঁজছিল। অজস্র অচেনা মুখের ভিড়ে হঠাৎই সে থেমে গেল। সামনেই দাঁড়িয়ে আছে গুনগুন। পার্পল শাড়ি, চুলগুলো কাঁধে ছড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক আলো। কিন্তু সবচেয়ে বেশি বদলে গেছে মেয়েটার চোখের গভীরতা। যেন ১.৫ বছরের সব অপেক্ষা সেখানে জমে আছে দু চোখের মায়ায়। এক মুহূর্ত দুজনেই দুজনকে দেখে চুপ করে রইল। এত উত্তেজনা যেন মুহূর্তেই দমে গিয়েছে। স্থির হয়ে গেছে দুজনের পা, অথচ দুজনের বুকে টালমাটাল করা হাহাকার ঢেউ। কাছে যাওয়ার আকাঙ্ক্ষা। গুনগুনের হাতে সূর্যমুখী ফুলের সুন্দর একটা বুকে। দুহাতে খুব যত্ন করে মেয়েটা আঁকড়ে ধরে আছে। স্থির সময়টুকু কেটে গেল মুহূর্তেই। গুনগুন এক দৌড়ে ঝড়ের গতিতে আশ্রে পড়ল প্রণয়ের বুকে। দুহাতে শক্ত করে প্রণয় আঁকড়ে ধরেছে গুনগুনকে। ওর বুকে মাথা রেখে হু হু করে কাছে গুনগুন। তৃষ্ণার্ত মনটা তৃষ্ণা মেটাচ্ছে। প্রণয় গুনগুনের মাথাটা বুক থেকে তুলে দুগালে চোখে কপালে নাকে চুমু খেলো। এরপর ফের জড়িয়ে নিল বুকে। প্রণয়ের চোখ টলমল করছে, কিন্তু সে গুনগুনের মতো করে হাউমাউ করে কাঁদতে পারছে না। সে আস্তে করে ডাকল। গুনগুন। গুনগুনের ঠোঁট কেঁপে উঠল। এতদিন ধরে কতবার এই মুহূর্তটা কল্পনা করেছে সে, কিন্তু বাস্তবে এসে সব শব্দ যেন হারিয়ে গেছে। আপনি আপনি সত্যি এসেছেন? কাঁপা কণ্ঠে এই কথাটা বলতেই গুনগুনের চোখ দুটো আবার ভিজে উঠল। প্রণয় আর নিজেকে সামলাতে পারল না। সেও এবার কিছুটা শব্দ করেই ফুপিয়ে উঠল। গুনগুন আরও শক্ত করে প্রণয়কে জড়িয়ে ধরল, যেন এতদিনের সব অপেক্ষা, অভিমান, কষ্ট সব একসাথে মিশে যাচ্ছে সেই আলিঙ্গনে। চারপাশে মানুষজন হাঁটছে, কেউ খেয়ালই করছে না ওদের, কিন্তু ওদের জন্য এই মুহূর্তটাই যেন বড় পৃথিবী হয়ে গেছে। গুনগুন কাঁপা গলায় বলল। আমি ভেবেছিলাম এই অপেক্ষা বোধহয় আর ফুরোবে না। আপনার আসার সব ব্যবস্থা হওয়ার পরেও আপনি আসছিলেন না দেখে আমার ভয় হতো খুব। রোজ ভাবতাম আপনি সত্যি আসবেন তো আমার কাছে। প্রণয় গুনগুনের মাথায় হাত রেখে আদুরে গলায় বলল। আমি না এসে পারতাম? তোমায় যারা প্রতিটা সেকেন্ড নিজের সাথে কতটা যুদ্ধ করে থেকেছি জানো? গুনগুনের দু চোখ অশ্রুতে বারবার ভরে আসে। প্রণয় ওর দুর্গালে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলতে লাগলো। ১.৫ বছর পর তোমায় দেখার অনুভূতি ছিল সংকীর্ণ, অপেক্ষারও জরাজীর্ণ। অপেক্ষার প্রহর ফুরিয়ে যখন তোমার সামনে দাঁড়ালাম, পড়তে পেরেছিলে আমার চোখের ভাষা, বুঝতে পেরেছিলে আমার হৃদয়ের কথা। তোমায় অপলক দেখে মনকে জিজ্ঞেস করলাম, বলতো মন, ভালোবাসা কি? মন বলল, এই যে তোর দেখার অপেক্ষা ফুরালো, তৃষ্ণা মিটলো, হৃদয়ের উথাল পাথাল ঢেউগুলো থামলো, এটাই তো ভালোবাসা। আমিও তখন বুঝলাম তোমাকে ভালোবাসার নামই হলো ভালোবাসা। তোমার অপর নামটাই ভালোবাসা, আমার ভালোবাসা। গুনগুন আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে। ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি খুব মিস করেছি আপনাকে। প্রণয় চোখ বন্ধ করে বলল। আমিও। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড। দুজনেই কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে রইল।
সময় যেন থেমে গেছে। 1.5 বছরের দূরত্ব, হাজারো না বলা কথা, সবকিছু মিলেমিশে এক নিঃশ্বাসে ফিরে এসেছে। কিছুক্ষণ পর প্রণয় একটু দূরে সরে গুনগুনের মুখের দিকে তাকালো। চোখে জল, কিন্তু ঠোঁটে হাসিও আছে। প্রণয় মৃদু হেসে বলল। তুমি একদম বদলাওনি। গুনগুনও মৃদু হেসে বলল। আপনি কিছুটা বদলে গেছেন, কিন্তু আমার কাছে একই আছেন। প্রণয় মুচকি হেসে গুনগুনের হাত ধরে বলল। চলো, এই যে হাত ধরলাম, এবার আর ছাড়বো না তোমাকে। সত্যি তো? সত্যি। গুনগুন আর কিছু বলল না, শুধু প্রণয়ের হাতটা শক্ত করে ধরে রইল। এয়ারপোর্টের দরজা পেরিয়ে বাইরে বের হতেই ঠান্ডা হাওয়া ওদের ছুঁয়ে গেল। নতুন দেশ, নতুন শুরু। কিন্তু ওদের জন্য সবচেয়ে বড় সত্য তো একটাই, ওরা আবার একসাথে। পাশাপাশি হাঁটতে হাঁটতে প্রণয় মজা করে বলল। ফুল কি নিজের কাছে রাখবে বলেই এনেছিলে? ফুলের কথা মনে পড়তেই গুনগুনের হুঁশ এলো। ফুলের তোড়াটা প্রণয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল। আপনার জন্য। প্রণয় হাঁটা থামিয়ে ফুলের তোড়াটা নিল। এক হাত বুকের বাম পাশে রেখে মাথা নুইয়ে বলল। থ্যাংক ইউ বউ। সেই পুরনো প্রণয়কে ফিরে পেয়ে, এত কাছ থেকে এতদিন পর দেখতে পেয়ে গুনগুন বারবার আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। আবারও দুচোখে জায়গা করে নিয়েছে অবাধ্য অশ্রুধারা। আদুরে হাতে প্রণয় গুনগুনের চোখ দুটি মুছিয়ে দিল। এরপর ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরে উপল নীলাঞ্জনের গাওয়া গানের দুটি লাইন গেয়ে বলল। সারা বছর ধরে বৃষ্টি হোক, শুধু না ভিজে যেন তোমার চোখ।